স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে শতকরা ৩৫% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে তা কার্যকর হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি শতকরা ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান। গতকাল বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র এপ্রিলে এ দেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিল। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি এ শুল্ক কার্যকরের আগে ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাম্প। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দর্শক, পটুয়াখালীর আবহাওয়ার খবর নিয়ে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, লঘুচাপের প্রভাব পটুয়াখালীতে কতটা পড়ছে এবং স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে এই বিষয়ে? লঘুচাপের প্রভাবে কিন্তু আসলে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ কিন্তু আসলে ফিরে আসতে পড়ছে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে কিন্তু গত 1 সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেউপাড়া আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কিন্তু শহরের বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে পটুয়াখালী পৌর শহরের অপুসবাগ, নতুন বাজার, তিতাসমোড় সহ বিভিন্ন এলাকার সড়কে কিন্তু পানি জমে গেছে এবং এসব সড়ক দিয়ে সাধারণ মানুষ চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া টানা বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে গ্রাম অঞ্চলে অসংখ্য মাছের ঘের এবং পুকুর। যে সকল আসলে কৃষকরা রয়েছে তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে মৎস্য চাষীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের 4 সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সঙ্গে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমি এখানকার যে মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুর রয়েছে সেখানে খবর নিয়ে জানতে পেরেছি অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু ইতিমধ্যে তীরে আশ্রয় নিয়েছে। এছাড়া পটুয়াখালী সহ দেশের 8 অঞ্চলে কিন্তু আসলে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং সেটি কিন্তু দুপুর 1টা পর্যন্ত আসলে বহাল থাকবে। তো নুসরাত, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে সলঙ্গা থানার চরিয়া মধ্যপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশায় অসুস্থ বাবাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন 2 ছেলে। দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেখানেই বাবা ও 1 ছেলে প্রাণ হারান। পিরোজপুর জেলা হাসপাতালে বিড়াল ও কুকুরের কামড়ে আহত রোগীর সংখ্যা বাড়ছে, অথচ 6 মাস ধরে হাসপাতালটিতে মিলছে না র্যাবিক্স ভ্যাকসিন। কর্তৃপক্ষ জানিয়েছে, জলাতঙ্ক রোগের এই টিকা চেয়ে কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। পিরোজপুরের 7 উপজেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও রোগী জড়ো হন এই হাসপাতালে। কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের জন্য ভরসার জায়গা পিরোজপুর জেলা হাসপাতাল। কিন্তু প্রায় 6 মাস ধরে সরকারিভাবে র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করছে না স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসি বিভাগ। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। যত সময় আমার যে ভ্যাকসিনটা প্রয়োজন আমি সেটা পাচ্ছি না। আমাকে তারা বলছে যে বাহির থেকে কিনে আনতে হবে।
এখন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আমার মতো তো আরো অনেক জনগণই আছে, তাদের কিনতে গেলে আর্থিক অসুবিধা হচ্ছে। এখানে ভ্যাকসিন শর্ট, তার কারণে এখন আমরা কিনে দিতে হইতেছে। অনেক সময় নষ্ট হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে, একটু ভোগান্তি হচ্ছে। কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। 4 জন মিলে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন। যে আমাদের ভ্যাকসিন নাই কেন, কিন্তু আমাদের তো কিছু করার নাই। এখন ভ্যাকসিন নাই যখন, তখন তো বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতেই হবে। এখানে মূলত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু মাস থেকে সরকারি সাপ্লাইটা শেষ হয়ে গেছে বিধায় আমরা জনগণকে বলতে বাধ্য হচ্ছি তারা 4 জনে মিলে একটা বাইরে থেকে কিনে আনে, আমরা এখান থেকে প্রসেস করে দিয়ে দিই। মানুষের ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, সাধ্যের মধ্যে সেবার সবটুকু দিচ্ছেন তারা। প্রতিদিন 30 থেকে 40 জন পেশেন্ট আসে, তো আমরা তাদেরকে চেষ্টা করি প্রত্যেকে ভ্যাকসিন তাদেরকে দেওয়ার জন্য সরকারিভাবে। তো আমরা আমাদের যখন ভ্যাকসিনগুলি নিয়ে আসি, আমাদের সিডিসি লাইন ডিরেক্টর সিডিসি বরাবর আমরা সেখান থেকে নিয়ে আসি এবং আনার পরে সেগুলি আমরা তাদেরকে বিতরণ করার চেষ্টা করি। গত 5 বছরে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 7,000-এর মতো রোগী। জলাতঙ্কে গত 2 বছরে মারা গেছে 3 জন। দীপ্ত, বার্তাকক্ষ। আলিফ আহমদ সিয়াম সাভারের ডেইরি ফার্ম হাই স্কুলের 10ম শ্রেণীর এই শিক্ষার্থী 5 আগস্ট সাভারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল। ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলন সফল হলেও গুলিতে প্রাণ দিতে হয়েছে এই মেধাবী শিক্ষার্থীকে। বেঁচে থাকলে এবছর এসএসসি পরীক্ষা দিত সিয়াম। পড়াশোনা শেষে পাইলট হয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে চেয়েছিল সে, কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে গুলির আঘাতে। গত বছরের 5 আগস্ট সাভারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আলিফ আহমদ সিয়াম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে মিছিল বের করে সিয়াম ও তার বন্ধুরা। সাভারের বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে গুলি চালানো হয়, গুলিবিদ্ধ হয় সিয়াম। হাসপাতালে 3 দিন লড়াইয়ের পর 7 আগস্ট থেমে যায় তার প্রাণ। 1 বছর পেরিয়ে গেলেও স্কুল ছুটি হলে এখনো দরজার দিকে তাকিয়ে থাকেন আলিফের মা। বাচ্চাদের রেজাল্ট শুনবো আমি এখানে বসে, সেখানে আমার আলিফ নাই। আমি এখন ওদের আগ্রহে বসে থাকি যে আমার ছেলে। আমি দরজা খুলে অপেক্ষা করে আসি। 5 তারিখেও আমি বসেছিলাম আমার বাবা আন্দোলন থেকে ফিরে আসবে বিজয়ের বেশে। তো এখনো আমি সেই অপেক্ষায় থাকি যে আমার বাবা আসবে, আমাকে মা বলে ডাক দেবে। সিয়ামের বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায় কাপড় বিক্রি করেন। সন্তানের স্বপ্ন ছিল পড়াশোনা শেষে পাইলট হয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার। এখন একমাত্র ভাইকে হারিয়ে সারাক্ষণ মন খারাপ করে থাকেন সিয়ামের ছোট বোনটাও। আমার ছেলেকে নিয়ে সব স্বপ্ন ছিল, আজকে এই ফ্যাসিস্ট সরকার আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এখন বেঁচে থেকেও আসলে নাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর যারা আমার ভাইয়াকে নির্মমভাবে হত্যা করলো তাদের বিচার চাই। জুলাইয়ের রক্তে রঞ্জিত এই নতুন দেশে অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে, এমনটাই প্রত্যাশা প্রিয়জন হারানো স্বজনদের। দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। রাজ্যটির আবহাওয়াবিদরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরের পরিকল্পনা করছেন। টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এই বন্যার সৃষ্টি হয়েছে। খেলার খবর। দেশের নারী ফুটবলারদের পারফরমেন্সের চেয়ে বড় প্রতিপক্ষ বাফুফে। বেতন বকেয়া 7 মাস, সাফ জয়ের পর ঘোষিত অর্থ পুরস্কারও পাননি তারা। তবুও দেশের জন্য আরও ট্রফি ও সম্মান এনে দিতে চান বাঘিনীরা। গতকাল বাফুফে ভবনে টিম বাংলাদেশের প্রতিনিধিরা জানান, বিশ্বকাপ খেলতে হলে উন্নত মানের সুযোগ সুবিধা সহ শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলা প্রয়োজন তাদের।
আপনারা তো কালকেই শুনছেন যে কি বলছে না বলছে, তাছাড়া তো আর এমনিতে কোনো কথা হয়নি। আমরা যখন মাঠে খেলে এসব মাথায় আসে না। ঘরোয়া লিগ নেই, প্রতিযোগিতামূলক ম্যাচ বা টুর্নামেন্টও নেই, অথচ বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় পৌঁছার দরজা খুলেছেন। তবুও মনের গহীনে রয়ে গেছে এক ব্যথা, প্রাপ্য বেতনটাও যে বকেয়া তাদের। ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। অলিম্পিকটা যেন কোয়ালিফাই করতে পারে আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। রোববার গভীর রাতে ঢাকায় পা রাখা নারী ফুটবলারদের জন্য ওই রাতেই সংবর্ধনা আয়োজন করে বাফুফে, যেখানে প্রাপ্তি বলতে ভক্তদের ভালোবাসা ও বাফুফে কর্তা ব্যক্তিদের প্রত্যাশা। কিন্তু পকেট যেখানে গড়ের মাঠ, সেখানে ফুটবলের প্রতি টানটাই খেলোয়াড়দের ভরসা। সেই ভালোবাসা থেকে দেশকে এগিয়ে নিতে চান তারা। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। এখন যেরকম আমরা জর্ডান ইন্দোনেশিয়ার সাথে খেলেছি, এখন জর্ডান ইন্দোনেশিয়া থেকে ভালো যে টিমগুলো আছে তাদের সাথে আমাদের খেলার দরকার। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। সাফল্যকে নিজের করে নেওয়ার অভ্যাস থেকে ফেডারেশন কর্তাদের কাছে মেয়েদের এই আকুতি আদৌ কি পৌঁছাবে? সাপের যে বোনাসের কথা 1.5 কোটি টাকার কথা বলা হয়েছিল, সেটাও প্রায় 8 মাস হয়ে গেছে। এটা আমার মনে হয় যে বিএফএফের উচিত যে যত দ্রুত সম্ভব আসলে যেহেতু প্রতিশ্রুতি দিছে যে এটা হলো ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ, ক্লিয়ার করে দিলে হবে কি এই মেয়েগুলো আরও মোটিভেটেড হবে, যেহেতু সামনে এশিয়া কাপ ফাইনাল রাউন্ড খেলতে যাবে, তখন তাদের ভিতরে আসলে যে আরও বাড়তি কোনো কিছু করার একটা তাগিদ থাকে। এই মাসেই ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্টের 5ম আসর। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য 4 আসরের মতো এবারও শিরোপাটা ঘরেই রেখে দেওয়া। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। পাল্লেকেলিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরে যায় টাইগাররা। অবশ্য দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে জয় নিয়ে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। তাই শেষ ম্যাচটা হবে সিরিজ নির্ধারণী। এই ম্যাচের আগে টাইগার শিবির পড়েছে চোটের কবলে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতে স্থাপনে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক। এদিকে রয়েছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের কোনো নীতিমালা কাজ করবে না, গভর্নর বলেছেন। ব্যাংক খাত নজরদারিতে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের 20টি ব্যাংকে পরীক্ষামূলকভাবে নতুন তদারকি পদ্ধতি চালু। ইত্তেফাকে আরও রয়েছে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন, বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, তরুণেরা চান শিক্ষা স্বাস্থ্যে সংস্কার, মব ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। এদিকে রয়েছে নিজের সিদ্ধান্ত মতো সন্তান নিতে পারেন মাত্র 23% নারী, ইউএনএফপি এর প্রতিবেদন। প্রথম আলোতে আরও রয়েছে 35 মাসের মধ্যে মূল্যস্ফীতি এখন সবচেয়ে কম। এদিকে রয়েছে ক্যান্ডিতে আজ সিরিজ জয়ের ম্যাচ, বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, কাশিমবাজার কুঠির ষড়যন্ত্র, এনবিআর আন্দোলনের 61 দিন। এদিকে রয়েছে 587 প্রস্তাবের 436টিতে একমত বিএনপি, দুদক, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা। যুগান্তরের আরেকটি শিরোনাম, বাংলা ব্লকেড কর্মসূচিতে স্থবির দেশ। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, দ্রুতই নির্বাচনী পালে হাওয়া। তরুণদের মতে বিএনপি 39%, জামাত 22%, এনসিপি 16% ভোট পাবে, সানেমের জরিপ। এদিকে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তহীনতায় স্থবির ব্যবসা বাণিজ্য বিনিয়োগ। আরেকটি শিরোনাম, সাঁড়াশি সেনা অ্যাকশনে মবের মোক্ষম দাওয়াই। এ নিয়ে একটি বিশেষ লেখা প্রকাশ পেয়েছে। আরেকটি শিরোনাম, সদর দপ্তরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা, পিজিআর-এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, আমদানি রপ্তানিতে রেকর্ড, তবু হাপিত্যেশ ব্যবসায়ীদের। আরেকটি শিরোনাম, চালের দামে ক্ষুব্ধ ক্রেতা, অস্বস্তিতে সরকার। দর্শক, জেনে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।